ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার, যেটা ডিএসসিসি 3 পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তের কার্যাবলী আলোচনা করো। এই টপিকটা আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, এবং যারা এই পেপারের সাজেশান এখনও চেক আউট করেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক আউট করে নাও। এই পেপারের সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি, যাতে তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তোমরা অবশ্যই অ্যান্সারটি দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। এবার প্রশ্নের অ্যান্সারটি পড়ছি, দেখো। ভারতীয় ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও গৌরবময় যুগ হিসেবে পরিচিত গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগের মূল স্থপতি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় 375 খ্রিস্টাব্দ থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই সময়ে ভারতীয় সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, অর্থনীতি ও প্রশাসনের এক অভূতপূর্ব বিকাশ ঘটে। সমুদ্রগুপ্তের মতো একজন মহান শাসকের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজ যোগ্যতায় ভারতীয় ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছেন। তিনি ছিলেন শুধু একজন সফল যোদ্ধা ও কৌশলী রাজনীতিকই নন, বরং একজন সংস্কৃতিপ্রেমী ও দূরদর্শী শাসকও ছিলেন। ইতিহাসবিদ আসিফ মজুমদার তাকে ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজা হিসেবে বর্ণনা করেছেন। প্রথম প্যারাটি আমি বলে দিলাম, ঠিক আছে। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল ছিল বিবাহ কূটনীতি, যা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন। তিনি কুবের নাগিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন শক্তিশালী নাগ বংশের রাজকন্যা। এই বিবাহের ফলে তিনি নাগদের সমর্থন লাভ করেন, যা তার সাম্রাজ্য বিস্তারে সহায়ক হয়। এছাড়া তার শাসনামলে রাজ্যের বিভিন্ন অংশের রাজবংশগুলোর সঙ্গে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার জন্য বিবাহ ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয়। ঐতিহাসিক রমিলা থাপারের মতে গুপ্ত যুগের রাজনৈতিক স্থিতিশীলতার একটি প্রধান কারণ ছিল এই বিবাহ কূটনীতি, যা বিভিন্ন অঞ্চলকে একত্রিত রাখতে সাহায্য করেছিল। দুটি প্যারা বলে দিলাম। এবার 3 নম্বর প্যারাটি দেখো কী রয়েছে। তবে শুধুমাত্র বিবাহ কূটনীতি নয়, সামরিক শক্তির দ্বারাও দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্যের পরিধি বৃদ্ধি করেন। তার শাসনামলে সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক বিজয় ছিল শকদের পরাজিত করা। পশ্চিম ভারতে দীর্ঘদিন ধরে শক জাতি একটি শক্তিশালী গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত ছিল, এবং তাদের শাসক রুদ্রসিংহ দ্বিতীয় ছিলেন অত্যন্ত প্রতাপশালী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার সুসংগঠিত সেনাবাহিনী নিয়ে শকদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের সম্পূর্ণরূপে পরাজিত করেন। এই বিজয়ের পর তিনি শকারি উপাধি গ্রহণ করেন, যা তার বীরত্ব ও সামরিক কৃতিত্বের প্রতীক হয়ে ওঠে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে প্রশাসনিক কাঠামোও অত্যন্ত সুসংগঠিত ছিল। তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনকে শক্তিশালী করেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য দক্ষ সেনাবাহিনী গঠন করেন। প্রশাসনিক দক্ষতার কারণে তার রাজত্বকাল রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল, যা পরবর্তী শাসকদের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে। ঐতিহাসিক বিষ্ণু শর্মার মতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য পরিচালনা ছিল অত্যন্ত সুবিন্যস্ত ও কার্যকর। তিনি বিভিন্ন রাজ্যের শাসকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাম্রাজ্যকে শক্তিশালী করে তুলেছিলেন। তারপর প্যারায় দেখো কী রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল মালব, গুজরাট ও সৌরাষ্ট্র দখল করেন, যা ভারতীয় ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতীয় পণ্য যেমন রেশম, মসলিন, মূল্যবান পাথর, হাতির দাঁত ও মশলা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। রোমান সাম্রাজ্যের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল অত্যন্ত লাভজনক। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাগুলোই ছিল উচ্চমানের, যা অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে। ঐতিহাসিক দীনেশচন্দ্র সেনের মতে গুপ্ত শাসকদের মুদ্রা ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে পরবর্তী বহু শতাব্দী ধরে ভারতীয় অর্থনীতির প্রভাব ফেলেছিল। শিল্প স্থাপত্যের ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় ভারতীয় স্থাপত্য শিল্প এক নতুন মাত্রায় পৌঁছায়। ইলোরার গুহাচিত্র, উজ্জয়িনীর মন্দির এবং বিভিন্ন স্তূপ ও বিহার গুপ্ত স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। ঐতিহাসিকরা বলেছেন গুপ্ত যুগের স্থাপত্যশৈলী পরবর্তী ভারতীয় শিল্প ও মন্দির স্থাপত্যের ভিত্তি স্থাপন করেছিল, যা ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ঠিক আছে, তোমাদের এই জিনিসগুলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই ঘটেছিল। এখানে গুপ্ত করে দিয়েছি, তোমরা অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত করে দিলে অ্যান্সারটি আরও পরিপূর্ণ লাগবে।
তারপর দেখো কি রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল ছিল এক বৈপ্লবিক অধ্যায়। এই সময়ে ভারতীয় গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যার ব্যাপক অগ্রগতি ঘটে। বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট এই সময় তার গবেষণা চালিয়ে যান এবং আর্যভট্টীয় গ্রন্থ রচনা করেন, যেখানে শূন্যের ব্যবহার, পাইয়ের মান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের চরক ও বাগভট্টের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা আয়ুর্বেদ চিকিৎসা, শল্য চিকিৎসার বিকাশ ঘটান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল সংস্কৃতি ও সাহিত্যের এক সোনালী যুগ। সংস্কৃত সাহিত্যে এই সময় চূড়ান্ত বিকাশ লাভ করে। বিখ্যাত সাহিত্যিক কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব প্রভৃতি কাব্য ও নাটক রচনা করেন, যা সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত হয়। এছাড়া বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, শূদ্রকের মৃচ্ছকটিক নাটকগুলো এই সময় রচিত হয়। শিক্ষা ব্যবস্থা এই সময় বিশেষভাবে উন্নত হয়। নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এই বিদ্যালয়গুলিতে ভারত সহ বিদেশ থেকে বহু শিক্ষার্থী জ্ঞান অর্জন করতে আসতো। চীনা পরিব্রাজক ফাহিয়েন তার ভ্রমণ বিবরণীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উচ্চমানের শিক্ষার প্রশংসা করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ধর্মীয় সহিষ্ণুতা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদিও তিনি একজন হিন্দু শাসক ছিলেন এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মের প্রতি তার গভীর ভক্তি ছিল, তবে তিনি কখনোই অন্য ধর্মের অনুসারীদের ওপর কোনো নির্যাতন চালাননি। তার শাসনামলে বহু হিন্দু মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু পাশাপাশি বহু বৌদ্ধ মঠ, স্তূপ, জৈন মন্দিরও গড়ে ওঠে। এটি প্রমাণ করে যে তিনি একটি সহিষ্ণু নীতি গ্রহণ করেছিলেন, যেখানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। ফাহিয়ান তার ভ্রমণ বিবরণীতে উল্লেখ করেছেন, গুপ্ত সাম্রাজ্যের ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান ছিল এবং বৌদ্ধ ভিক্ষুকে নির্বিঘ্নে তাদের ধর্ম প্রচার করতে পারতেন। অনেক ঐতিহাসিক মনে করেন যে তার এই সহিষ্ণুতার নীতি ভারতীয় সমাজের সামগ্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতের আন্তর্জাতিক সম্পর্কও প্রসারিত হয়। তিনি পারস্য, চীন ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন, যা ভারতীয় বাণিজ্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুপ্ত সাম্রাজ্যের সমুদ্রপথ ও স্থলপথের বাণিজ্য তখনকার বিশ্ব বাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। রেশম, মশলা, মূল্যবান পাথর এবং শিল্পকর্ম ভারতের প্রধান রপ্তানি সামগ্রী ছিল, যা মধ্য এশিয়া ও রোমান সাম্রাজ্যে ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন ছিল। তার শাসনামলে ব্যবসায়ীদের জন্য কর ব্যবস্থা সহজতর করা হয়েছিল, ফলে বাণিজ্য আরও প্রসার লাভ করে। ঐতিহাসিক দীনেশচন্দ্র সেনের মতে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতীয় বাণিজ্য ব্যবস্থার এতটাই উন্নতি হয়েছিল যে পরবর্তী কয়েক শতাব্দী ধরে এটি ভারতীয় অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে স্বর্ণ মুদ্রা ছাড়াও তাম্র ও রৌপ্য মুদ্রার প্রচলন লক্ষ্য করা যায়। তিনি পশ্চিমের শক শাসকদের রৌপ্য মুদ্রা অনুকরণে এই মুদ্রা প্রচলন ঘটিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে মোট 8 ধরনের স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। ডক্টর মজুমদার, এস.আর. গয়াল প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন যে বিক্রম সিংহ শব্দযুক্ত সব মুদ্রাগুলি তার গুজরাট জয়ের স্পষ্ট ইঙ্গিত বহনকারী। 8 ধরনের স্বর্ণমুদ্রার মধ্যে 2 ধরনের মুদ্রা তার সামরিক প্রতিভার পরিচয় রাখে। এছাড়া তার রাজসভা ছিল জ্ঞানীগুণী পণ্ডিতদের দ্বারা সুসজ্জিত বিশাল এক সাংস্কৃতিক কেন্দ্র। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শুধুমাত্র একজন সফল বিজয়ী রাজা ছিলেন না, বরং তিনি ছিলেন এক আদর্শ শাসক, যিনি প্রশাসন, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান ও অর্থনৈতিক বিকাশে অসাধারণ অবদান রেখেছিলেন। তার শাসনামলকে ভারতীয় ইতিহাসের সর্বোত্তম সময়গুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। অনেক ঐতিহাসিকই মনে করেন যে যদি দ্বিতীয় চন্দ্রগুপ্তর মতো আরও কয়েকজন শক্তিশালী দূরদর্শী শাসক পরবর্তীকালে আসতেন, তাহলে গুপ্ত সাম্রাজ্য আরও দীর্ঘস্থায়ী হতে পারত। ভারতীয় ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন একজন মহান শাসক, দক্ষ কূটনীতি, দয়ালু প্রশাসক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসেবে। তার নেতৃত্বে ভারত শুধু সামরিকভাবে শক্তিশালী হয়নি, বরং বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশ্ব সভায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। তাহলে তোমাদের 20 নম্বরের অ্যান্সার শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও। তোমরা আর কোন কোন প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানাও, সেই প্রশ্নের অ্যান্সারগুলি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও।